দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত হাম্পির সাথে যেমন ইতিহাস জড়িয়ে রয়েছে, তেমনি রয়েছে স্থানটির পৌরাণিক গুরুত্ব। এই স্থানটি ইতিমধ্যে 1986 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। একসময় এই হাম্পি ছিল বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী। এর পরিচিতি ছিল তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও অত্যাশ্চর্য স্থাপত্যশৈলীর জন্য। মধ্যযুগের সময় এটি দ্বিতীয় সর্ববৃহৎ শহর হিসাবেও পরিগণিত হতো। একটি সমৃদ্ধশালী নগর কিভাবে ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হয়, সেই নিয়েই হবে আমাদের আজকের পর্বের আলোচনা। তার আগে দ্য নলেজ হাব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। যারা ভারতবর্ষের পুরনো ইতিহাসকে জানার চেষ্টা করেন, তাদের কাছে বরাবরই হাম্পি একটি আকর্ষণের জায়গা। তুঙ্গভদ্রা নদীর তীরে প্রায় 16 বর্গমাইল অঞ্চল জুড়ে হাম্পির ধ্বংসাবশেষটি অবস্থিত। বিজয়নগর সাম্রাজ্যের উত্থানের অনেক আগে থেকেই হাম্পির আশেপাশের এলাকাটি নানা কিংবদন্তি ও পৌরাণিক কাহিনীতে পরিপূর্ণ ছিল। এখানকার অধিবাসীরা মনে করেন রামায়ণের কিষ্কিন্ধা অধ্যায়ের বর্ণিত রাম লক্ষ্মণের সাথে সুগ্রীব ও বানর বাহিনী দেখা হয় এই স্থানটিতে। প্রসঙ্গত উল্লেখ্য, স্থানীয় ভাষায় হাম্পিকে পম্পা ক্ষেত্র বলা হয়। মনে করা হয় শিবপত্নী পার্বতীর আরেক নাম হলো পম্পা। এইখানেই দেবী পার্বতী ভগবান শিবকে স্বামী হিসাবে লাভ করার জন্য তপস্যা করেছিলেন। এই হাম্পির ঐতিহাসিক বিকাশ শুরু হয়েছিল দক্ষিণ ভারতীয় রাজবংশের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে। বিজয়নগর সাম্রাজ্যের উত্থানের আগে থেকেই এই অঞ্চলটি 6ষ্ঠ থেকে 8ম শতাব্দী পর্যন্ত বাদামি চালুক্যদের দ্বারা প্রভাবিত ছিল। ভারতীয় মন্দির স্থাপত্যের অবদানের জন্য পরিচিত চালুক্যরা এই অঞ্চলেও মন্দির স্থাপনায় তাদের উল্লেখযোগ্য অবদান রেখে গিয়েছিল। 14শ শতকের প্রথমের দিকে হৈসলা সাম্রাজ্যের পতনের পর দিল্লি সুলতানরা যখন একের পর এক ধ্বংসাত্মক অভিযান শুরু করেছিল, ঠিক সেই সময় সেই অশান্ত পরিবেশে দুই সংগমভাবের উত্থান ঘটে। হরিহর প্রথম ও বুক্কা রায়, এদের হাত ধরেই 1336 সালে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়। হাম্পি হয় তাদের রাজধানী। সূচনা হয় হাম্পির এক নতুন অধ্যায়। এরপর ধীরে ধীরে দক্ষিণ ভারতীয় সংস্কৃতি ও শিক্ষার কেন্দ্রে পরিণত হয় এই হাম্পি। তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থানের কারণে বহিঃশত্রুদের আক্রমণের হাত থেকে যেমন রক্ষা পেয়েছে হাম্পি, তেমনি আশেপাশের পাথুরে পাহাড়গুলি শক্তিশালী প্রাকৃতিক দুর্গ হিসাবে কাজ করেছে। এই কারণে খুব সহজেই একটি আদর্শ সামরিক ঘাঁটিতে পরিণত হতে পেরেছিল হাম্পি। এছাড়াও এই অঞ্চলের সমৃদ্ধ কৃষি জমি ও খনিজ সম্পদের নৈকট্য এর উন্নত অর্থনৈতিক অবস্থা সহায়ক হয়ে উঠেছিল। বিশেষত এর নিকটবর্তী বেল্লারি জেলায় লোহা ও তামার খনি থাকায় সেখানকার অর্থনীতিকে আরো সুদৃঢ় করেছিল। তুঙ্গভদ্রা নদী নিজেই বাণিজ্য ও যোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল, যা শহরটিকে দক্ষিণ ভারতের বাকি অংশ এবং তার বাইরের সাথেও সংযুক্ত করেছিল। তবে প্রকৃত অর্থে এই বিজয়নগর সাম্রাজ্যের স্বর্ণকাল শুরু হয়েছিল টুলুভা রাজবংশের রাজা কৃষ্ণদেব রায়ের আমল থেকে। তিনি 1509 থেকে 1529 খ্রিস্টাব্দ পর্যন্ত অত্যন্ত সুদক্ষতার সাথে রাজত্ব করেছিলেন। রাজা কৃষ্ণদেব রায় নিজে একজন বিদ্বান ও পণ্ডিত ব্যক্তি ছিলেন। তার সাথে ছিল শিল্প, সাহিত্য, সংস্কৃতির উপর তার অগাধ ভালোবাসা। তার দরবারে 8 জন পণ্ডিত ব্যক্তি সর্বদা সভা আলো করে থাকতেন। তাদের মধ্যে তেনালি রামানও ছিলেন অন্যতম। বিজয়নগর সাম্রাজ্যের স্বর্ণযুগে পর্তুগাল, ইতালি, ইরান প্রভৃতি দেশ থেকে যে সমস্ত পর্যটকরা এদেশে এসেছিলেন, তারা প্রত্যেকেই হাম্পি শহরকে তৎকালীন পৃথিবীর অন্যতম ঐশ্বর্যশালী নগরী হিসেবে বর্ণনা করেছে। এই শহরটিতে ফার্সি, পর্তুগিজ, আরবীয় বণিকেরা প্রায় আসতেন তাদের পণ্য নিয়ে। সে সময় হাম্পির বাজারগুলি বহিরাগত পণ্য, সিল্ক, মশলা ও মূল্যবান রত্নে পরিপূর্ণ থাকত। শোনা যায় এই শহরে অবস্থিত বিরূপাক্ষ মন্দিরের সামনে হিরে কেনাবেচার মতো বাজারও বসত। আর এই বিরূপাক্ষ মন্দিরটি হলো পৃথিবীর প্রাচীন হিন্দু মন্দিরগুলির মধ্যে অন্যতম, যেখানে আজও ভগবান শিব ও পার্বতীর নিয়মিত পুজো অর্চনা করা হয়। মন্দিরটি খ্রিস্টীয় 7ম শতাব্দীতে রাজা নরসিংহদেব তৈরি করেছিলেন। মন্দিরটিতে একটি গোপুরম টাওয়ার রয়েছে, যা 7 মিটার উঁচু ও 12 তলা যুক্ত। টাওয়ারটি দেব দেবী প্রাণী সহ নানা রকম উদ্ভিদের জটিল খোদাই দিয়ে সজ্জিত।
এরপর যে স্থাপত্যটির কথা বলতেই হয় তা হলো ইউনেস্কো হেরিটেজ সাইটের তালিকাভুক্ত পৃথিবী বিখ্যাত বিজয় বিঠ্ঠল মন্দির। এই মন্দিরটি তৈরি করেছিলেন রাজা কৃষ্ণদেব রায়। আর মন্দিরের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এখানে আছে 56টি পিলার, যাকে বলা হয় মিউজিক্যাল পিলার্স। কারণ এই পিলারগুলিকে স্পর্শ করলেই ভেসে আসে জল তরঙ্গ, সপ্তস্বরার ডমরুর মতো নানা সুর। বিজ্ঞান ও স্থাপত্যের এমন অপূর্ব মেলবন্ধন পৃথিবীর হয়তো আর কোথাও দেখা যায় না। মূল মন্দিরের সামনেই রয়েছে বিখ্যাত পাথরের রথ। আমাদের 50 টাকার নোটে যে পাথরের রথটি দেখা যায় তাই হাম্পির। এছাড়াও হাজার রাম মন্দির, রানী স্নানাগার সহ লোটাস মহল প্রভৃতি স্থাপত্যগুলি পর্যটকদের মুগ্ধ করে। এর মধ্যে লোটাস মহলের স্থাপত্য রীতিতে মিশে রয়েছে হিন্দু মুসলমানের সংমিশ্রণ। এছাড়া পুরো হাম্পির প্রাকৃতিক সৌন্দর্যকেও যদি দেখতে চান তাহলে হেমকুট পাহাড়ে একবার যেতেই হবে। তবে সূর্যোদয় বা সূর্যাস্ত দেখার জন্য মাতঙ্গ পাহাড় অন্যতম। পৌরাণিক কাহিনী অনুসারে ঋষি মাতঙ্গ এখানে বসে তপস্যা করেছিলেন। এহেন সমৃদ্ধশালী ঐতিহ্যপূর্ণ নগর হাম্পি 1565 খ্রিস্টাব্দে কালিকোটার যুদ্ধে ধ্বংস হয়ে যায়। এই যুদ্ধে আহমেদনগর, বিজাপুর, গোলকোন্ডা এবং বিদারের মুসলমান সুলতানেরা বিজয়নগর সাম্রাজ্যের উপর সম্মিলিত হয়ে আক্রমণ করে। এই অসম যুদ্ধে তৎকালীন শাসক রামরায় পরাজিত হন। হাম্পির সৌন্দর্য চিরতরে ধ্বংস হয়। প্রায় কয়েক মাস ধরে চলতে থাকে লুটপাট। শুধু তাই নয়, সেই সময়কার বিশাল রাজপ্রাসাদটিও ধুলোয় মিশিয়ে দেওয়া হয়, যার খোঁজ এখনো আমাদের আর্কিওলজিস্টরা করে চলেছে। হয়তো হাম্পির ইতিহাসের এক বিশাল অজানা অধ্যায় লুকিয়ে আছে মাটির তলায়। 1856 সালে এই ধ্বংসপ্রাপ্ত স্থানটির ছবি তোলেন আলেকজান্ডার গ্রিনলা নামক এক পর্যটক। তারপর কলিন ম্যাথিন্সের মতো ব্রিটিশ পুরাতত্ত্ববিদরা আসেন হাম্পির ধ্বংসাবশেষের নথিবদ্ধকরণ করতে। এরপর থেকেই হাম্পির অসামান্য নিদর্শনগুলি একে একে বিশ্ববাসীর কাছে পরিচিতি লাভ করে। আজ হাম্পির ধ্বংসাবশেষগুলি শহরের অতীত গৌরব এবং একসময় সেখানে গড়ে ওঠা প্রাণবন্ত সংস্কৃতির স্মারক হিসাবে দাঁড়িয়ে আছে। আপনারাও যদি সেই পুরনো ইতিহাসকে ছুঁয়ে দেখতে চান তাহলে অবশ্যই একবার হাম্পি ঘুরে আসতে হবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ইতিহাসের অজানা তথ্য যদি জানতে সাহায্য করে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ।